নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহের সামনে, ধর্মপাল মঞ্চের সামনে থেকে। তো আমরা পেয়ে গেছি একজন বিশিষ্ট বাহ্যিক শিল্পী দিদিকে। দিদি নিজের নাম বলবেন এবং কেন উনি লেখালেখির সঙ্গে জড়িত এবং বাহ্যিক শিল্পীর সঙ্গে জড়িত, কেন ওনার মনে হলো এটাকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার, সব কিছু আমরা শুনে নেব দিদির মুখ থেকে। নমস্কার দিদি, আপনাকে। নমস্কার, আমি মাধুরী সাহানা। আমি লেখালেখি করি এবং লেখালেখিটা হচ্ছে আমার একটা প্রাণের আড়া। আর এর সাথে আমি একটু রবীন্দ্রসঙ্গীত করে থাকি। এই দুটো জিনিস নিয়েই আমি যেহেতু গৃহবধূ, আমার সংসারের সামলে যেটুকু সময় আমার নিজের পাওয়া যায় সেই সময়টুকু আমি সাহিত্য চর্চা আর সঙ্গীত চর্চার মধ্যেই নিজেকে রাখি আর কি। আর আমি ছোটো গল্প লিখতে খুব ভালোবাসি। আমার একটা উপন্যাস অলরেডি প্রকাশিত হয়েছে বইমেলায়, আর একটা উপন্যাস প্রকাশের পথে। আর এমনি ছোটো গল্প আমি অনেক লিখে থাকি। তো যাই হোক, আজকে আমাকে প্রজ্ঞা পারমিতা এই সভাগৃহে পেয়েছে এবং আমাকে প্রশ্ন করছে যে এই গল্প লেখার বা এই সাহিত্য চর্চার অনুপ্রেরণাটা কী। তো অবশ্যই আমরা বলবো বাংলা সাহিত্যের যে বিপুল ভাণ্ডার, সেই ভাণ্ডারে আমরা যেহেতু সেই ধারাবাহিকতাটাকে বজায় রাখার একটা দায়বদ্ধতা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এসে যায়। আমরা এখন যারা লেখালেখি করছি, আমি চাই এইভাবে এই লেখালেখির এই ধারাটা যেন বন্ধ না হয়, চলে। যে যেমন পারছে লিখুক, যে যতটা পারছে সাহিত্যে নিজের অবদান রাখুক। হ্যাঁ, আমিও যেমন চেষ্টা করেছি, একজন গৃহবধূ হয়েও কলম ধরেছি। আমার গল্প লেখার মাধ্যমে, আমার উপন্যাস লেখার মাধ্যমে আমি আমার লেখার যে উৎকর্ষতার আমি চেষ্টা করেছি সেই জিনিসটাকে আরও বেশি করে বাংলা সাহিত্যের অঙ্গনে ছড়িয়ে দিতে, এবং বাংলা সাহিত্য বেঁচে থাকুক এবং বাংলা আগামী নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আরও বেশি করে বাংলার সাহিত্যের প্রতি আগ্রহী হয়ে উঠুক। এটা আমার একান্ত মনের ইচ্ছা, প্রাণের ইচ্ছা। তো এই কারণেই আমি ছোটো ছোটো গল্প লিখি এবং আমার গল্পের যারা নায়ক নায়িকা হয় তারা বর্তমান তরুণ প্রজন্মের একদম যারা ছেলেমেয়ে, আমি তাদেরকেই আমার গল্পে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, আপনার একটা গল্প শুনি দিদি। আচ্ছা, আমি আমার একটা গল্প পড়ে শোনাচ্ছি, যেটা একদমই অল্প বয়সী একটা মেয়ের গল্প। গল্পটির নাম তৈলচিত্র। শ্রীরাধা সদ্য স্কুলের গণ্ডি পার হয়েছে, পছন্দের কলেজে ভর্তি হয়েছে, কিন্তু ক্লাস শুরু হওয়ার কিছু দেরি আছে। এই সময় একটা প্রাণ খুলে বেরিয়ে নেওয়ার সুযোগ তার হাতে রয়েছে। বেশ কয়েক বছর পড়াশোনার চাপ এবং উদ্বেগের মধ্যে তার কেটে গেছে। পুরুলিয়া মাঘ ফাল্গুন মাসে রাঙা হয়ে ওঠে, কিন্তু এখন বর্ষাকাল। পুরুলিয়া এখন সবুজ। বাঘমুন্ডি থেকে 4-5 কিলোমিটার জঙ্গলের পথ পার হয়ে ডুমডুমা গ্রামে শ্রীরাধার মামার বাড়ি। আগেও এসেছে বাবা মার সাথে। খুব ভালো লাগে এই শাল সেগুনে ঘেরা আদিবাসী অধ্যুষিত পল্লী গ্রাম। এসেছে এদের মুখের ভাষা সহজ সরল, জীবনযাপনে সহজেই মুগ্ধ করে সবাইকে। এই গ্রামে একটা রাজবাড়ি আছে। সেই রাজবাড়ির সংগ্রহশালায় রক্ষিত আছে এই বংশের বিভিন্ন রাজাদের তৈলচিত্র। মামাবাড়ি এসে শ্রীরাধা এই রাজবাড়িতে চলে আসে। এখানে সবাই ওকে ভালোবাসে। সংগ্রহশালার প্রতিটি ছবিতে রাজকীয় ব্যক্তিত্ব চোখে পড়ে। এদের কেউ হয়তো ছিলেন অত্যাচারী, কেউ চরিত্রহীন, কেউ সরিদা। ছবিগুলো যেন অনেক গল্প প্রকাশ করছে। শ্রীরাধার ছবিগুলোতে ফুটে ওঠা পুরুষের আধিপত্যের সিরিজ দেখে বারবার বিস্মিত হয়। শ্রীরাধা উপলব্ধি করেছে শিল্প সাহিত্যের জগতে পুরুষের সৃষ্টিতে যুগে যুগে নারীর রূপ, রস, ভালোবাসা, কামনা, প্রেম, মাতৃত্ব, ত্যাগ, তিতিক্ষা নানা দিক নিয়ে কালজয়ী রচনা বাংলা সাহিত্যের সম্পদ। নারীদের পুরুষ শিল্পীরা নানা আঙ্গিকে নানা পরিপ্রেক্ষিতে সুষমায়িত করেছেন, কিন্তু নারীর নিজস্ব শিল্প সৃষ্টিতে পুরুষের চরিত্র নির্মাণ বাংলা সাহিত্য ঠিক সমান্তরালভাবে ওর কাছে ধরা দেয়নি।
রাজবাড়ির সংগ্রহশালায় টাঙানো ছবিগুলো দেখে ওর মনে পড়ে সুলতানার স্বপ্ন নামে একটি নারীবাদী ইউটোপিয়া, যা নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য লিখেছেন বেগম রোকেয়া। বেগম রোকেয়া পুরুষদের আবদ্ধ করেছিলেন পরিপূর্ণভাবে। পুরুষের সৃষ্ট কারাগার থেকে বেরিয়ে এসে আবার পুরুষদের সেই কারাগারে আটক করা ছিল সুলতানার স্বপ্ন। এই সব ভাবতে ভাবতে শ্রীরাধা রাজবাড়ি থেকে বেরিয়ে আসে। কিছুটা পথ হেঁটে শালবনে প্রবেশ করে। চিন্তামগ্ন শ্রীরাধা লক্ষ্য করেনি আকাশে ঘন মেঘের ঘনঘটা। হঠাৎ বৃষ্টি শুরু হয়। ওর সমস্ত চিন্তা ওলট পালট করে দেয় শালবনের ঝুমঝুম বৃষ্টি। শ্রীরাধার মনে কবিতা আসে, গান আসে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মনে লাগে। দারুণ, খুব সুন্দর। আপনি এইভাবেই লিখে যান এবং আলোকবর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য এভাবেই গল্প উপহার দিয়ে যান। আর দুকলি রবীন্দ্রসঙ্গীত। আজি ঝড়ো ঝড়ো বাদর মুখর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো বাদর মুখর দিনে। দারুণ, ধন্যবাদ দিদি, নমস্কার আপনাকে। এই নিউজ চ্যানেলের আরও উন্নতি হোক এবং প্রজ্ঞা পারমিতাকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য নিজেকে প্রকাশ করার। ধন্যবাদ প্রজ্ঞা। ধন্যবাদ।